আমরা এখন প্রবেশ করেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার উদ্দেশ্যে, এবং সংগ্রহশালার মধ্যে ছবি তোলা যাবে না। আমরা বাইরে থেকেই যতটা আপনাদের দেখাচ্ছি। রবীন্দ্র ভবন শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্সে অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের প্রতি উৎসর্গীকৃত একটি প্রধান জাদুঘর ও আর্কাইভ। তার জীবনের অনেকটা সময় তিনি এই উত্তরায়ণ কমপ্লেক্সে কাটিয়েছিলেন। এখানে স্টুডেন্টদের জন্য 10 টাকা এবং সাধারণের জন্য এখন 100 টাকা টিকিট লাগে। 1942 সালে রবীন্দ্রনাথের মৃত্যুর 1 বছর পরে এই সংগ্রহশালাটি তৈরি হয়েছিল। এখানে রয়েছে মহান কিছু ব্যক্তির সাথে রবীন্দ্রনাথের ছবি, নোবেলের রেপ্লিকা, ছবি আঁকার বিভিন্ন সরঞ্জাম, কবির ব্যবহৃত চশমা, শিলাইদহে ব্যবহৃত নৌকোর রেপ্লিকা, রামকিঙ্কর বেজের তৈরি কবির ভাস্কর্য, কবির ব্যবহৃত টেলিফোন, মৃণালী দেবীর ব্যবহৃত জুতো, বিভিন্ন ওষুধপত্র, কবিগুরুর জামা, জুতো, গীতাঞ্জলির নানা ভাষায় অনুদিত এডিশন, নোবেল পুরস্কারের মানপত্র। এখানে তার জীবনের ওঠানামা, ভাঙা গড়ার চিত্রই যেন প্রস্ফুটিত হয়েছে। আমরা এখন পৌঁছলাম একটি ওপেন প্লেসে। এখানে 5টি বাড়ি আছে। দক্ষিণে রয়েছে উদয়ন ভবন এবং পশ্চিম দিকে রয়েছে যথাক্রমে কোণারক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। দেখতে পাচ্ছেন রামকিঙ্কর বেজের তৈরি একটি ভাস্কর্য। এটি হলো উদয়ন ভবন। এই ভবনটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। 1919 সাল থেকে 1941 সালের মধ্যে তার জীবনের শেষ দিকের সময় এখানে বসবাস করতেন। 1922 সালের দিকে শুরু হওয়া এই বাড়িটি নির্মাণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পুত্র রথীন্দ্রনাথ বড় ভূমিকা নিয়েছিলেন। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি গাড়ি। শান্তিনিকেতনে আসার জন্য হাওড়া থেকে 6টা 5 মিনিটের গণদেবতা এক্সপ্রেস অথবা শিয়ালদা থেকে 7টা 20 মিনিটের রামপুরহাট এক্সপ্রেসে আসতে পারেন। বোলপুর স্টেশনে নেমে একটি টোটো নিয়ে এখানে চলে আসতে পারেন। আমরা এসেছি কোণারক বাড়িটির সামনে। 1919 থেকে 21 সালে শান্তিনিকেতনে এটি নির্মিত হয়েছিল। প্রথমে এটি ছিল খড়ের চালের 2টি মাটির ঘর, পরে কবির ইচ্ছানুসারে এটি পুনর্নির্মাণ করা হয়। এখন দেখছেন শ্যামলী নামের বাড়িটি। এই বাড়িটি স্থানীয় কারিগর গৌরমণ্ডলের তত্ত্বাবধানে সাঁওতাল কারিগর দ্বারা তৈরি হয়। এর পরিকল্পনা করেছেন সুরেন্দ্রনাথ কর। নন্দলাল বসু কলাভবনের শিল্পীদের সহযোগিতায় বাড়িটি অলঙ্কৃত করেন। প্রবেশদ্বারের পাশে সাঁওতাল পুরুষ ও নারী এবং পূর্ব দিকের দেওয়ালে রিলিফ চিত্রের শিল্পী রামকিঙ্কর বেজ। 1935 সালের 7ই মে 74তম জন্মদিনে রবীন্দ্রনাথ এই গৃহে প্রবেশ করেন। 1940 সালে গান্ধীজি এবং তার পত্নী কস্তুরবা শান্তিনিকেতনে এসে এই বাড়িটিতে থেকেছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর গান্ধীজি শান্তিনিকেতনে এলে শ্যামলীতেই থাকতে বেশি পছন্দ করতেন। এখানে আরেকটি বাড়ি আপনারা দেখলেন, পুনশ্চ, যা 1936 সালের সেপ্টেম্বরে নির্মিত হয়। এটি কবির শেষের দিকের বাসগৃহগুলোর অন্যতম এবং এখানে ছাদবিহীন খোলা বারান্দায় বসে তিনি সাহিত্য ও ছবি আঁকার কাজ করতেন। আরেকটি ভবন আপনারা দেখলেন, উদীচী ভবন। এই ভবনের নিচতলায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার ক্লাস নিতেন এবং উপরের তলাটি যা ছিল এক নির্মল আশ্রয়, সেটি তার ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। এখন আমরা শান্তিনিকেতনের গুরুত্বপূর্ণ অংশগুলি বাইরে থেকে দেখব। এখানে শান্তিনিকেতনের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে এসে বিশ্বভারতী কমপ্লেক্সের পৌঁছলাম ছাতির তলায়। এখানে প্রাকৃতিক পরিবেশে শিক্ষালাভ, ছাত্র শিক্ষকের নৈকট্য ও
ও আসবাবপত্রের বাহুল্যহীনতার মধ্যেই ক্লাস নেওয়া হতো ছাতিমতলায়। এটি হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে বীরভূমের বোলপুরে রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে জমি কিনে শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠা করেন। রবিবার টিকিট কেটে বিশ্বভারতীর মধ্যে প্রবেশ করা যায়। এর টিকিট মূল্য 300 টাকা। এখন আমরা আছি ব্রহ্ম মন্দিরের সামনে বা উপাসনা গৃহের সামনে। এখানে দেখুন দূরে দেখা যাচ্ছে একটি কাচের ঘর। ওইখানে কিন্তু সকলে ধ্যান বা উপাসনা করতেন। এটি হলো উপাসনা গৃহ। আপনারা দেখতে পাচ্ছেন উপাসনা গৃহ। 3টি ধাপে সাজানো একটি উঁচু টিলার মতো অংশ দেখা যাচ্ছে। একে বলা হয় 3 পাহাড়। এখানেই নাকি কবিগুরু লিখেছিলেন কুমোরপাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, এই কবিতাটি। আপনারা দেখছেন তালধ্বজ। এখানেই রবীন্দ্রনাথ লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।